সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হার্ট ফেলিউর। সো হার্ট ফেলিউর বুঝবার আগে আমাদের ডেফিনেশনটা ভালো করে জানতে হবে হার্ট ফেলিউর আসলে কী। হোয়েন হার্ট ক্যান নট মেনটেন কার্ডিয়াক আউটপুট or fail to maintain cardiac output or can do so in expense of raised ventricular pressure, so it is called heart failure. Some mechanism which causes the heart failure. So মেকানিজমটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এই মেকানিজমটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে হার্ট ফেলিউরের ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা ভালো করে দিতে পারবো। প্রথম হচ্ছে 1 নম্বর মেকানিজম হলো রিডিউস ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। কিছু সমস্যা আছে, কিছু অসুখ আছে যে অসুখগুলিতে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনগুলো কমে যায়, সেই কন্ট্রাকশনগুলিতে হার্ট ফেলিউর হয়। নাম্বার 1 রিডিউস ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের নাম্বার 1 কারণ হচ্ছে যদি কোনো পেশেন্টের এমআই হয়, মায়োকার্ডাইটিস হয়, তখন ভেন্ট্রিকুলার ওয়ালে প্রবলেম হয়। এই ওয়ালের প্রবলেমের কারণে হার্ট ফেলিউর হয়। সেকেন্ড থিং ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন। ভেন্ট্রিকুলার ভিতর যে ব্লাড যাবে সেই ব্লাড যাওয়াতে যদি কোনো প্রবলেম হয় তখন যে প্রবলেম হবে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন। এর কারণগুলো হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস। থার্ড হচ্ছে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। আউটফ্লো অবস্ট্রাকশনের কারণগুলো হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস। 4 নম্বর কজ হচ্ছে অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই ধরনের প্রবলেমে হার্ট ইনএফেক্টিভলি কন্ট্রাকশন করে, যার ফলে কার্ডিয়াক আউটপুটও কম হয়। 6 নম্বর কজ হচ্ছে আমাদের ডায়াস্টোলিক ডিসফাংশন। আমরা জানি ডায়াস্টোলিক ডিসফাংশনের সবচেয়ে প্রধান কারণ হচ্ছে হাইপারট্রফি অফ দ্য লেফট ভেন্ট্রিকল। এটা আমাদের সবসময় পাওয়া যায়, কারণ হাইপারটেনশনের কারণে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সবচাইতে কমন। এটা ছাড়াও আরও 2টা কারণ আছে, সেটা হলো কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস অ্যান্ড রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, সেটাও একটা কারণ। এটা হচ্ছে মেকানিজম অফ হার্ট ফেলিউর। আমরা ক্লিনিক্যাল টাইপস করি হার্ট ফেলিউরের। ক্লিনিক্যাল টাইপসের মধ্যে হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিউর, ক্রনিক হার্ট ফেলিউর, এটা একটা টাইপস। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের লেফট সাইডেড হার্ট ফেলিউর, রাইট সাইডেড হার্ট ফেলিউর অ্যান্ড বাইভেন্ট্রিকুলার ফেলিউর। এখন আসেন লেফট সাইডেড হার্ট ফেলিউর। লেফট সাইডেড হার্ট ফেলিউর একে আমরা বলি এলভিএফ, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। যদি লেফট ভেন্ট্রিকল সিস্টোলিক কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে ফেল টু মেনটেন কার্ডিয়াক আউটপুট, তাহলে আমরা বলি লেফট সাইডেড ফেলিউর। এটা সাধারণত কমন পোস্ট এমআই হওয়ার পরে সাধারণত লেফট ভেন্ট্রিকল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরটা সবচেয়ে কমন হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে বলি লেট এলভিএফ। যদি কোনো পেশেন্টের এমআই হয় তখন যদি হার্ট ফেলিউর হয় তখন আমরা এলভিএফকে প্রথম চিন্তা করি। সেকেন্ড হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর। যদি কোনো পেশেন্টের রাইট সাইডেড পালমোনারি হাইপারটেনশন হয় ডিউ টু এনি কজ, সেই কজটা হচ্ছে আমরা সবচেয়ে কমন যেটা চিন্তা করি কর পালমোনারি ডিউ টু এনি কজ সাচ লাইক সিওপিডি, ডিপিএলডি, চেস্ট ওয়াল ডিফর্মিটি অথবা পালমোনারি স্টেনোসিস এটসেট্রা। এই ধরনের কারণে রাইট হার্ট ফেলিউর হয়। কোনো পেশেন্টের আমরা বলে থাকি সিসিএফ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, এটার আরেকটা নাম বাইভেন্ট্রিকুলার ফেলিউর। সেই ক্ষেত্রে লেফট হার্ট ফেলিউর ফলোড বাই রাইট হার্ট ফেলিউর। এখন লেফট হার্ট ফেলিউরের আরেকটা কারণ আমরা বলছি, সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। যদি কোনো পেশেন্টের ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজের কারণে মাইট্রাল স্টেনোসিস হয়, সেই ক্ষেত্রে ব্লাড লেফট এট্রিয়ামে ব্লাড বেশি থাকবে এবং সেই ব্লাডটা ব্যাকফ্লো করবে, পালমোনারি কনজেশন হবে এবং সেই ক্ষেত্রে আমাদের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে এবং ফলোড বাই রাইট হার্ট ফেলিউর হবে। তাহলে সেখানে আমরা বলতে চাচ্ছি লেফট হার্ট ফেলিউর ফলোড বাই রাইট হার্ট ফেলিউর। তা আরেকটা হার্ট ফেলিউর হচ্ছে ভলিউম ওভারলোড অথবা হাইপারডাইনামিক সার্কুলেশন যখন কোনো কারণে বেড়ে যায় সেটাতেও হার্ট ফেলিউর হয়। সেটা হচ্ছে যদি কোনো কারণে পেশেন্টের অ্যানিমিয়া থাকে, বেরি থাকে থায়ামিন ডেফিসিয়েন্সির জন্যে, অথবা
সেই পেশেন্টের যদি এএসডি থাকে, বিএসডি থাকে অথবা থাইরয়েডটোক্সিকোসিস হয়, তখন লেফট ভেন্ট্রিকলের অথবা রাইট ভেন্ট্রিকলের ভলিউম ওভারলোড হয় এবং হার্ট ফেলিওর হয়। এটা হলো সাধারণত আমাদের ক্লিনিক্যাল টাইপস। এখন আমরা কি ধরনের সাইন সিমটম পাবো, এটা খুবই কমন। যখন একজন পেশেন্টের হার্ট ফেলিওর থাকবে, পেশেন্ট ফিল রেসপিরেটরি ডিস্ট্রেস, কিন্তু ইনিশিয়ালি কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে না। পেশেন্ট হঠাৎ কমপ্লেন করবে তার ডিসনিয়া হচ্ছে এবং ফলোড বাই রেসপিরেটরি ডিস্ট্রেস এবং অর্থোপনিয়া। অর্থোপনিয়া মিন্স যখন পেশেন্ট শুয়ে থাকবে তখন তার শ্বাসকষ্ট থাকবে, ব্রেথলেসনেস থাকবে এবং তার সাথে প্রোডাক্টিভ স্পুটাম, ইউজুয়ালি রাস্টি কালার স্পুটাম থাকবে। এবং এই অবস্থাটা যদি শ্বাসকষ্ট, কাশি এগুলো যদি হঠাৎ হয়, সাডেন হয়, তখন আমরা বলতে পারি এই পেশেন্টটার খুব সম্ভবত অ্যাকিউট হার্ট ফেলিওর হয়েছে। অ্যাকিউট হার্ট ফেলিওর হয়েছে, এটা আমাদের সবচেয়ে বেশি কমন। এখন অ্যাকিউট যদি হার্ট ফেলিওর হয়ে থাকে তাহলে আমরা কি ধরনের ক্লিনিক্যাল ফিচার পাবো। প্রথমে পেশেন্টের জেনারেল এক্সামিনেশন থেকে পেশেন্ট থাকবে এজিটেড, অ্যানশাস থাকবে, রেস্টলেসনেস থাকবে, পেরিফেরাল পার্টসগুলো, তার লিম্বসগুলা সোয়েটিং থাকবে, কোল্ড থাকে, ক্ল্যামি থাকবে এবং তার পালস থাকবে হচ্ছে ট্যাকিকার্ডিক, ব্লাড প্রেশার থাকবে হাই। কিন্তু এখানে পালস এবং ব্লাড প্রেশার হাই থাকে কেন? হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হওয়ার জন্য এই ঘটনা। কিন্তু কোনো কারণে পেশেন্টের পালস কমে যেতে পারে, ব্লাড প্রেশারও ফল করতে পারে। এই সমস্ত কারণ যখন এরকম অবস্থা হবে তখন আমাদের চিন্তা করতে হবে মেবি পেশেন্ট কার্ডিওজেনিক শকে আছে। ইভেন পালস এবং ব্লাড প্রেশার নর্মাল কিন্তু তাদের হার্ট ফেলিওর আছে, সেই ক্ষেত্রেও কার্ডিওজেনিক শককে চিন্তা করতে হবে। এটা দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যদি হার্টের অ্যাপেক্সটাকে চিন্তা করি, হার্ট ফেলিওরের অ্যাপেক্সটা শিফট করে এবং সেখানে গ্যালোপ্রিদম থাকে। আমরা যদি অস্কাল করি তখন কী পাবো? গ্যালোপ্রিদম পাবো এবং বায়োলেটারাল ফাইন ইন্সপিরেটরি ভেজাল ক্রিপিটেশন পাবো। পালসে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পাবো, সেটা হচ্ছে পালসাস অল্টারন্যান্স। এটা এতই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যখন পেশেন্টকে এলবিএফ চিন্তা করি তখন তিনটা কার্ডিনাল সাইন আমাদের সবসময়ই মনে রাখতে হয়। একটা হচ্ছে পালসাস অল্টারন্যান্স, গ্যালোপ্রিদম এবং বায়োলেটারাল ভেজাল ক্রিপিটেশন। এখন পালসাস অল্টারন্যান্সটা কী জিনিস? সেটা হচ্ছে অল্টারনেটিং স্মল এবং হাই ভলিউম পালস থাকবে, সেটা হলো পালসাস অল্টারন্যান্স। এটা আরেকটা হচ্ছে যদি কোনো পেশেন্টের রাইট হার্ট ফেলিওর থাকে, বিশেষ করে রাইট হার্ট, তখন আমাদের যে ফিচারগুলো পাওয়া যায় সেগুলো রেস জেবিপি, অ্যানলার স্ট্যান্ডার্ড লিভার, কারণ এখানে হ্যাপাটিক কনজেশন হয়, অ্যাসাইটিস থাকে এবং লেগ ইডিমা থাকে, 3+ লেগ ইডিমা। কারণ যখন আমরা লেগ ইডিমা অ্যাবভ দ্য থাই হয় তখন আমাকে বলি 3+ লেগ ইডিমা, এরকম সমস্যা থাকে। কিন্তু যখন কোনো পেশেন্টের বাইভেন্ট্রিকুলার অর কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকে তখন কম্বিনেশন অফ ইন বোথ, একদিকে লেফট হার্ট ফেলিওর থাকবে আরেকদিকে রাইট হার্ট ফেলিওর থাকবে। এটা মাথার মধ্যে রাখতে হবে আমাদেরকে। এখন যদি পেশেন্টের ক্রনিক হার্ট ফেলিওর থাকে তাহলে কী ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করবে? ইউজুয়ালি বডি কম্প্রোমাইজ অর কম্পেনসেট ডিউরিং ক্রনিক হার্ট ফেলিওর। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ক্রনিক হার্ট ফেলিওরে তেমন কোনো সাইন সিমটম পাওয়া যায় না, দুইটা ফিচার ছাড়া। যদি পেশেন্ট অ্যাম্বুলেন্ট হয় সেই ক্ষেত্রে অনলি ফর ডিপেন্ডেন্ট লেগ ইডিমা থাকবে। আর যদি কোনো পেশেন্ট বেডবাউন্ড থাকে তাহলে সেই পেশেন্টের ইডিমা থাকবে হচ্ছে স্যাক্রামে অথবা থাইতে। তাহলে এই পেশেন্টকে আমরা স্যাক্রাল ইডিমাটা খুব কেয়ারফুলি দেখতে হবে। আমরা প্রায়শই ভুল করি, স্যাক্রাল ইডিমা দেখতে চাই না আমাদের ক্রনিক হার্ট ফেলিওরে। তখন এই পেশেন্টের অ্যাম্বুলেন্ট থাকলে আবারও বলছি শুধুমাত্র ডিপেন্ডেন্ট ইডিমা থাকবে, লেগ ইডিমা থাকবে। আর যদি শুয়ে থাকে কিংবা লাইং পোস্টারে থাকে তাদের স্যাক্রাল ইডিমা থাকবে অথবা থাইতে ইডিমা থাকবে। এখন এই ক্রনিক পেশেন্ট যদি হঠাৎ করে অ্যাকিউট অবস্থা ধারণ করে তখন আমরা বলি ডিকম্পেনসেশন হয়, তাই আমরা বলি অ্যাকিউট অন ক্রনিক। সেই ধরনের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হলো পেশেন্টের জাস্ট লাইক তখন অ্যাকিউট হার্ট ফেলিওরের মতো ফিচারগুলো চলে আসবে। ব্রেথলেসনেস থাকবে, অর্থোপনিয়া থাকবে, কাফ, রাস্টি কালার স্পুটাম, সেগুলো পিঙ্ক ফ্রোদি স্পুটাম বলে, রাস্টি না, যেকে বলে পিঙ্ক ফ্রোদি স্পুটাম। সেটা আমরা এখন এই পর্যন্ত পড়লাম মেকানিজম অফ হার্ট ফেলিওর, টাইপস অফ হার্ট ফেলিওর একটা। দ্বিতীয় কথা, কিছু ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরসগুলোর জন্যে আমাদের
হার্ট ফেলিওর অ্যাগ্রাভেট করতে পারে এবং সেই ফ্যাক্টরসগুলো যখন প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ থাকে তখন অ্যাগ্রাভেট করতে খুব তাড়াতাড়ি হয়। তাহলে ফ্যাক্টরস অ্যাগ্রাভেট হার্ট ফেলিওর ইন প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ কী কী ফ্যাক্টর? নাম্বার 1 হলো যদি কোনো পেশেন্টের হার্টে কোনো এমআই হয় কিংবা মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া থাকে, সেটা একটা অসুবিধা। দ্বিতীয়ত ইন্টারকারেন্ট কোনো ইলনেস, বিশেষ করে নিউমোনিয়া যদি হয় তাহলেও হার্ট ফেলিওর অ্যাগ্রাভেট করতে পারে। 3 নাম্বার পেশেন্টের যদি কোনো অ্যারিথমিয়া থাকে, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। 4 নাম্বার ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি রিডাকশন অফ থেরাপি, কোনো পেশেন্ট অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ পাচ্ছে বা আইনোট্রপস পাচ্ছে, আমরা যদি তাকে হঠাৎ করে কিংবা ডায়াবেটিক্স পাচ্ছে হঠাৎ করে যদি বন্ধ করে দেই তখনও কিন্তু হার্ট ফেলিওর অ্যাগ্রাভেট করতে পারে। 4 নাম্বার কিছু ড্রাগ আছে, সেই ড্রাগগুলো যদি আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করি তাহলে হার্ট ফেলিওর হতে পারে। 1 নাম্বার বেটা ব্লকার, অনেক ডোজে বেটা ব্লকার দিয়ে দিলাম তাহলে হার্ট ফেলিওর হতে পারে, কিন্তু আমরা হার্ট ফেলিওরে বেটা ব্লকার ব্যবহার করি কিন্তু সেই বেটা ব্লকার অল্প ডোজে শুরু করি। দ্বিতীয় কথা, যদি স্টিরয়েড ইউজ করি, অ্যানেসাইডি ব্যবহার করি তাহলে ফ্লুইড রিটেনশন করে হার্ট ফেলিওর হতে পারে। 4 নাম্বার যদি কোনো পেশেন্টের পালমোনারি অ্যাম্বোলিজম হয় তাহলেও পেশেন্টের হার্ট ফেলিওর থাকতে পারে। 5 নাম্বার যদি কোনো পেশেন্টের পোস্ট অপারেটিভলি ইনএডুকুয়েটলি ফ্লুইড বেশি ওভারলোড করে ফেলি তাহলেও হার্ট ফেলিওর হতে পারে। ধরুন একজন পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস আছে কিন্তু সেই স্টেনোসিস মাইল্ড, কিন্তু আমরা সেটাকে অ্যাসেস না করে পোস্ট অপারেটিভলি তাকে বেশি পরিমাণ ফ্লুইড লোডিং করে দিলাম, তখন তার হার্ট ফেলিওর অ্যাগ্রাভেট করে ফেলবে। তাহলে আমরা যখন কোনো পেশেন্টকে অ্যাসেস করব তাহলে আমাদের আগে জেনে নিতে হবে তার প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ কতখানি এবং সেই অনুযায়ী আমাদেরকে এগুতে হবে এটা। তাহলে আমরা অ্যাট এ নাটশেল একজন হার্ট ফেলিওরের পেশেন্টকে ক্লিনিক্যাল সাইন কীভাবে পাবো? যদি আমরা জেনারেল এক্সামিনেশন চিন্তা করি, 1 নাম্বার টেকিকার্ডিয়া, হাই ব্লাড প্রেশার, পালসাস অল্টারনেন্স, রেস্ট, জেবিপি, এবং যদি ডিপেন্ডেন্ট ইডিমা, লেগ ইডিমা। আর যদি আমরা এখানে হার্টের চিন্তা করি, গ্যালোপ্রিদম, অনেক সময় টেকিকার্ডিয়ার জন্য মারমার নাও পাওয়া যেতে পারে, বাইল্যাটারাল ফাইন ইন্সপিরেটরি বেজাল ক্রিপিটেশন। আর যদি অ্যাবডোমেনের চিন্তা করি, অ্যাসাইটিস আর হ্যাপাটোমেগালি উইথ টেন্ডার লিভার। এই যে কম্বিনেশন ক্লিনিক্যাল ফিচার আমি বললাম সেটা হচ্ছে পেশেন্টের জন্যে বাইভেন্ট্রিকুলার ফেলিওরের জন্য বলছি। কোনো পেশেন্টের একটা জিনিস থাকে সেটা হচ্ছে ফ্ল্যাপিং ট্রিবুর। আমরা জানি ফ্ল্যাপিং ট্রিবুর শুধুমাত্র হার্ট ফেলিওরই না, মেজর অর্গান ফেলিওরে হইলে হয়, রেসপিরেটরি ফেলিওরে হইতে পারে, তারপরে পেশেন্টের কার্ডিয়াক হার্ট ফেলিওর হইতে পারে, তো সেই এবং হ্যাপাটিক এনসেফালোপ্যাথিতেও হইতে পারে। কোনো পেশেন্ট সায়ানুস থাকতে পারে হার্ট ফেলিওরের পেশেন্টকে, কারণ আমরা জানি কার্ডিয়াক আউটপুট যদি ইনএডুকুয়েটলি মেনটেন করা হয় তাহলে পেশেন্ট সায়ানুট থাকবে, অথবা রাইট টু লেফট শান্ট হলে তাতেও পেশেন্ট সায়ানুস থাকতে পারে। যদি কোনো পেশেন্টের ক্রনিক সায়ানোসিস থাকে, এই ধরনের পেশেন্টের কিন্তু পলিসাইথেমিয়া থাকে। এবার কিভাবে আমরা পেশেন্টকে ইনভেস্টিগেট করব? খুবই কমন, আমরা জানি হার্টকে ইনভেস্টিগেট করার জন্যে 3টা জিনিস আমাদের খুবই জরুরি। প্রথম একটা ইসিজি, তারপর হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, তারপর হচ্ছে বুকের এক্সরে। তাহলে প্রথমে আবার বলি, ইসিজি, চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাম। ইসিজিতে আমাদের ওল্ড এমআইয়ের হিস্ট্রি থাকতে পারে, ওল্ড এমআইয়ের ফিচার থাকতে পারে, কিউ ওয়েভ থাকতে পারে, টি ইনভার্সন থাকতে পারে, অথবা ফিচার্স অফ রিসেন্ট অর অ্যাকিউট এমআই, টি টল টি, অথবা এসটি ডিপ্রেশন, অথবা কিউ ওয়েভ, এসটি এলিভেশন, সেগুলো থাকতে পারে। আর একটা যদি পেশেন্টের আমরা চেস্ট এক্সরে করি, সেই জন্য কার্ডিওমেগালি, হাইলার কনজেশন গিভিং অ্যাপিয়ারেন্স টু ব্যাড সুইং অ্যাপিয়ারেন্স, কোস্টোফেনিক অ্যাঙ্গেল অবলিটারেট হতে পারে, এবং কার্লিস বি লাইন আসতে পারে, অ্যাটসেট্রা। এবং আপার লুপ ডাইভারশন, হাইলার কনজেশন হয়ে সেটা আপার লুপে ব্যাসেলগুলো প্রমিনেন্ট থাকতে পারে, কিন্তু নর্মালি সেটা আসলে থাকে না। এটা ইকোকার্ডিওগ্রাম করে আমরা 2টা জিনিস ভালো করে জানতে পারি। একটা হচ্ছে যদি আমরা নর্মাল 2D ইকো করি সেই ক্ষেত্রে হার্টের ওয়াল মোশন সম্বন্ধে জানতে পারি, ইজেকশন ফ্র্যাকশন জানতে পারি, হার্টের কোন ওয়ালটা হাইপোকাইনেশিয়া, কাইনেটিক সেটা বুঝতে পারি। এখন এই ইকোতে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব সেটাকে হার্টটা কি আমাদের ফোকাল অ্যাকাইনেটিয়া কিংবা গ্লোবাল অ্যাকাইনেশিয়া। যদি ইকো আমাদের ধারণা দেয় যে ফোকাল অথবা লেফট ভেন্ট্রিকল অনলি ফর কাইনেটিক বা হাইপোকাইনেটিক হাইপোকাইনেশিয়া, তাহলে ইট প্রবাবলি ইস্কেমিক হার্ট ডিজিজের জন্য হয়েছে, করোনারি আর্টারি জিনিস।
কিন্তু গ্লোবাল যদি কোনো পেশেন্টের একাইনেশিয়া কিংবা হাইপোকাইনেশিয়া থাকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে ইট মে বি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ডিউ টু এনি কজ, মে বি পোস্ট ইনফেকশাস ভাইরাল কিংবা কোনো ড্রাগ ইনডিউস কিংবা কোনো অটোইমিউন ডিজিজ সে কারণে হয়েছে, সেগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। কারণ দুইটার চিকিৎসা দুই রকমের। যদি কোনো পেশেন্টের ফ্লোকাল ইস্কেমিয়া হয়, তাহলে করোনারি আর্টারি ডিজিজের জন্য সেই পেশেন্টের হার্ট ফেলিওর কিংবা হার্টটা বড় হয়ে গেছে। কিন্তু যদি গ্লোবাল পেশেন্টের হার্টটা বড় হয়, তার ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, তাহলে আমাদের চিন্তাও করতে হবে সেটা পোস্ট ভাইরাল এবং কোনো ড্রাগ ইনডিউস, বিশেষ করে কেমোথেরাপি ড্রাগ পাওয়ার পরে এরকম হয়, কিংবা কিংবা অটোইমিউন ডিজিজের জন্য। কারণ দুইটার চিকিৎসা কিন্তু দুই রকমের। আমাদের ইকোকার্ডিওগ্রাম একটা গাইড করবে। আরেকটা হচ্ছে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম, এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা ভালভুলার হার্ট ডিজিজের জন্যে আমাদের এই ইকো খুবই ইম্পর্টেন্ট ফিচার। কারণ ভালভুলার হার্ট ডিজিজ হলে কালার ডপলার ইকো আমাদের একটা আইডিয়া দিবে। কারণ আমরা জানি ক্রনিক হার্ট ফেলিওরের জন্যে আমাদের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, আর অ্যাকুট হার্ট ফেলিওরের জন্য আমাদের ইম্পর্টেন্ট কজ হচ্ছে আমাদের এমআই, পোস্ট এমআই অথবা রিসেন্ট এমআই। তাহলে আমরা যদি সহজভাবে দুইটা কথা মনে রাখি, যদি কোনো পেশেন্টের সাডেন ব্রেথলেসনেস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে কাফ থাকে এবং পেশেন্টের প্রোডাক্টিভ পিঙ্কিশ স্পুটাম থাকে, অর্থোপনিয়া থাকে, তাহলে আমরা মনে করতে পারি এই পেশেন্টের পোস্ট এমআইয়ের হিস্ট্রি নিব, কিংবা সাইলেন্ট এমআইও হতে পারে এটা। আর যদি মনে করি না পেশেন্টের অনেক দিন ধরে ভালভুলার হার্ট ডিজিজ আছে, নোন কেস অফ ক্রনিক রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজ, সেই ক্ষেত্রে যদি হঠাৎ করে আস্তে আস্তে শ্বাসকষ্ট ডেভেলপ করে, তাহলে আমরা মনে করছি এই ক্রনিক হার্ট ফেলিওর মোস্ট প্রবাবলি ভালভুলার হার্ট ডিজিজের জন্য হয়েছে। তাহলে আমরা এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন আমরা এই পেশেন্টকে কিভাবে ম্যানেজ করব এবং কিভাবে এগোবো, এটা একটা। যদি কোনো পেশেন্টের অ্যাকুট হার্ট ফেলিওর হয়, আমরা ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করব এবং অবশ্যই করোনারি কেয়ার ইউনিটে ট্রান্সফার করব। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে, তুমি তাকে কোথায় নিবা? কিন্তু অনেক ছাত্রছাত্রীরা ঠিকমতো এই কথাটা বলতে পারে না। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যা করি সেটা আমাদের সবচেয়ে বেশি মনে থাকে। অনেক মেডিকেল কলেজে সিসিইউ থাকে না, সরকারি মেডিকেল কলেজে বিশেষ করে এই সিসিইউর ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকলেও অনেক প্রাইভেট মেডিকেল কলেজে এই ধরনের সুবিধা অনেকাংশেই থাকে না। তো রুগীরা আমাদের সাধারণত হার্ট ফেলিওর পেশেন্টগুলো নর্মাল ইউনিটে আমরা ভর্তি করে ম্যানেজ করি, কিন্তু আইডিয়ালি ম্যানেজ করার নিয়ম হচ্ছে করোনারি কেয়ার ইউনিটে। তাহলে আমরা সিসিইউতে ট্রান্সফার করব, হাই ফ্লো অক্সিজেন দিব উইথ ফেস মাস্ক দিয়ে। ফেস মাস্ক দিয়ে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। যদি দেখা যায় না স্যাচুরেশন এডুকুয়েটলি মোর দেন 95% মেনটেন করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা সিপেপ দিতে পারি। আচ্ছা, এটা একটা ব্যাপার। প্রপটা পজিশন করে রাখবো এবং পেশেন্টকে ফোর্স ডায়ালিসিস করব। ফোর্স ডায়ালিসিস করতে হলে আমরা পেশেন্টকে কী করব? ফ্রুসেমার জাতীয় ডায়ালিটিক্স দেব। অবশ্যই পেশেন্টকে ক্যাথেটারাইজ করে ফেলবো, যেন পেশেন্টের, আমরা জানি ডায়ালিসিস করলে ব্লাডার উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে ফুল হয়ে যাবে এবং যে বেড রেস্টের পেশেন্টকে আমাদের বয়েডিং করতে অসুবিধা হবে, সেই কারণে ক্যাথেটার করব। ক্যাথেটার আরেকটা সুবিধা হলো যে পেশেন্টের আউটপুটটাকেও আমরা মেনটেন করব। বাই দ্য টাইম পেশেন্টকে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করব, ইউজুয়ালি 1 লিটার পার ডে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করব। তাহলে হসপিটালে ভর্তি করব, হাই ফ্লো অক্সিজেন দিব, ফ্লুইড রেস্ট্রিকশন করব, পেশেন্টকে প্রপটা পজিশন করব এবং পেশেন্টকে ফোর্স ডায়ালিসিস করব। অনেক সময় আমরা হার্ট ফেলিওর পেশেন্টকে আইভি গ্লিসারাল টাইন নাইট্রেট ইঞ্জেকশন দেওয়া হয় এবং রেস্টলেসনেস এজিটেশন কমানোর জন্য তখন আমরা তাদেরকে কি করতে পারি? ডাইলিউট করে মরফিন ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া হতে পারে এবং তার সাথে আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট করব। যদি এই অ্যাকুট হার্ট ফেলিওর, লেট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি আমাদের ওই পোস্ট এমআইয়ের জন্য হয়, তাহলে কনকমিটেন্ট এমআইয়ের চিকিৎসা করব এটা। এবার আসেন যে ক্রনিক হার্ট ফেলিওরের ম্যানেজমেন্ট। ক্রনিক হার্ট ফেলিওরের ম্যানেজমেন্ট করার জন্য আমি বলছি যে নাম্বার 1 কজ হচ্ছে আমাদের ভালভুলার হার্ট ডিজিজ। এই ভালভুলার হার্ট ডিজিজের প্রধান কারণ হচ্ছে ক্রনিক রিউমেটিক ফিভারের সিকুলি হিসাবে ভালভুলার হার্ট ডিজিজ। তাহলে পেশেন্ট আসলে কী নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে? আমি বলছি যে তেমন কোনো শ্বাসকষ্ট থাকবে না, কারণ পেশেন্টের কম্পেনসেশন হয়ে যায়, অনলি ফর ইডিমা থাকবে এটা। তো এই ধরনের পেশেন্ট যদি আসে, তখন আমরা পেশেন্টকে এডুকেশন করবে, কারণ এডুকেশন এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটা একটা ক্রনিক ব্যাপার।
তখন পেশেন্টকে আমরা বলবো যে তারা যেন সল্ট রেস্ট্রিক্টেড খাবার খায়, ফ্লুইড যেন লিমিটেডভাবে খায়, ইউজুয়ালি 1 থেকে 1.5 লিটার পার ডে। দ্বিতীয়ত স্মোকিংকে কোয়াইট স্মোকিং করে, অ্যালকোহলকে রেস্ট্রিকশন করে, অ্যালকোহল বাদ দিবে সে খাবারের তালিকা থেকে। আর হচ্ছে রেগুলার হাঁটাহাঁটি করবে, হাঁটাহাঁটি মানে অ্যাটলিস্ট 150 মিনিটস পার উইক হাঁটবে, কিন্তু তার ইফোর্টের মধ্যে হাঁটতে হবে। হাঁটতে গিয়ে যদি তার বুকে ব্যথা হয়, এক্সট্রিম টায়ার্ডনেস লাগে, প্রোস্টেশন থাকে, তাহলে ওরকমভাবে সে হাঁটবে না। হাঁটার উদ্দেশ্য হচ্ছে যেন কোল্যাটারাল তৈরি হয় এটা। 3 নম্বর হচ্ছে এই ধরনের পেশেন্টকে ভ্যাকসিনেশন করতে হবে। ভ্যাকসিনেশনের জন্য আমরা সাধারণত নিউমোকক্কাল ভ্যাকসিন দিই এভরি 5 ইয়ারলি, হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জার জন্য এভরি 5 ইয়ারলি দিই, আর ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই। কারণ আমরা জানি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে যদি কোনো পেশেন্টের ইন্টারকারেল ইলনেস থাকে, বিশেষ করে পেশেন্টের নিউমোনিয়া হয়, সেই ক্ষেত্রে প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ থাকলে হার্ট ফেলিওরকে অ্যাগ্রাভেট করতে পারে। তাহলে আমরা প্রোফাইলেকটিক যেন পেশেন্টের নিউমোনিয়া না হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে ভ্যাকসিনেশন করে ফেলব। এটা একটা মানে মেজার্স নিতে পারি। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা এটা আমরা প্রায় ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করতে পারি, নন ফার্মাকোলজিক্যাল কী মেজার্স তুমি ক্রনিক হার্ট ফেলিওর পেশেন্টকে নিতে পারো। এটা আমাদের ইভেন রিটেনেও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা খুবই রিটেনে আসতে পারে। আমরা এই ব্যাপারে প্রিপারেশন নিব। ফার্মাকোলজিক্যাল কিছু মেজার্স আছে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে ফুডস ডায়ারোসিস করতে পারি, বিশেষ করে ফ্রোসামাইড দিই, তার সাথে আমরা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট দিই। এই ক্ষেত্রে একটু মনে রাখি আপনাদেরকে একটু প্যাথোফিজিওলজিটা, নিউরো হরমোনাল মেকানিজম অফ হার্ট ফেলিওরটা একটু মনে করায় দিই। আমরা জানি এই পেশেন্টের রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমগুলো অ্যাক্টিভেশন হয়। কিভাবে হয়? আমরা জানি অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে রেনিনের অ্যাক্টিভেশনের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন 1 হয়, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হয়, ইনফ্লুয়েন্স অফ এসিই, অ্যান্ড সেই অ্যাঞ্জিওটেনসিন 2 3টা জায়গার উপর কাজ করে। একটা হলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করে, কনস্ট্রিকশন করে। এখন আমরা এই ধরনের নিউরো হরমোনাল মেকানিজম হার্ট ফেলিওরে যদি আমরা এসি ইনহিবিটর দেই, তাহলে আমরা এসি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ইনহিবিট করে ফেলতে পারলে ভালো। সেই ক্ষেত্রে বাজারে অনেকগুলি ড্রাগ আছে, র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, এই সমস্ত ওষুধ দিয়ে আমরা ব্লক করতে পারি। অথবা যদি আমরা এআরবি দিতে পারি, অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরকে ব্লক করতে পারি। আবার আমরা সেখানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে ব্লক করবার জন্য বিটা ব্লকার দেই। আবার সেখানে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসাবে আমরা সেখানে স্পাইরোনোলেকটন দিতে পারি সেটগুলো। তাহলে আমরা যদি এই মেকানিজমটাকে মনে রাখি, কী ড্রাগ আমরা ক্রনিক হার্ট ফেলিওর ব্যবহার করব, আমাদের জন্য মনে রাখাটা খুবই ইজি। তাহলে কী ড্রাগ ব্যবহার করব? একটা ফ্রুসেমাইড, দ্বিতীয় হলো অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসাবে আমাদের স্পাইরোনোলেকটন। দুইটা একত্রে দিলে আমাদের সুবিধা হবে, কারণ ফ্রুসেমাইডের জন্য পটাশিয়াম লস হয়, আর সেখানে স্পাইনোলেকটন যদি আমরা দেই অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসাবে, তাহলে সুবিধাটা হচ্ছে কি পটাশিয়ামটাকে ব্যালেন্স থাকবে। এটা 2 নম্বর কথা হচ্ছে গিয়া পেশেন্টের আমরা এসি ইনহিবিটর দিব, এসি ইনহিবিটর কিংবা এআরবি দিব। এটার সুবিধা হলো কি কার্ডিয়াক রিমডেলিংকে প্রিভেন্ট করবে, এবং আমাদের এটার জন্য আমাদের সুবিধা হবে। কিন্তু এটা দেওয়ার একটা নিয়ম হচ্ছে, যদি কোনো পেশেন্টকে ফার্স্ট টাইম এসি ইনহিবিটর দিতে হয় আমাদেরকে, কিংবা এআরবি দিতে হয়, তাহলে তার ইলেকট্রোলাইটস ক্রিয়েটিনিনটা চেক করতে হবে, এবং ফার্স্ট ডোজ তাকে রাতে দিতে হবে, এবং সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 90 থাকতে হবে। কোনো ক্ষেত্রে কোনো পেশেন্টের যদি ব্লাড প্রেশারটা একটু কম থাকে, সেই ক্ষেত্রে 24 আওয়ার্সের আগে ডায়াবেটিক্সকে বন্ধ করে এসি ইনহিবিটর স্টার্ট করতে হয়। এটা আমরা জানি এসি ইনহিবিটর একটু সমস্যা হলো ড্রাই কাপ করে, সেই ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর পরিবর্তে এআরবি দিতে পারি। এআরবি ইজ দ্য অ্যানাদার চয়েস ইনস্টেড অফ এসি ইনহিবিটর। এটা একটা ব্যাপার। যদি এটা ছাড়াও আমরা আরেকটা জিনিস করতে পারি, এখন হার্ট ফেলিওর পেশেন্ট, ক্রনিক হার্ট ফেলিওর পেশেন্টকে দেওয়া হচ্ছে একটা হলো ভালসারটেন অথবা স্যাকুবিট্রলের কম্বিনেশনটাকে চয়েস করতে পারি। এটা হার্ট ফেলিওরের ইনসিডেন্সটাকে আস্তে আস্তে কমায়। সো এই কম্বিনেশনটা আমরা চয়েস করতে পারি। অ্যাসপিরিন দিতে পারি যদি পেশেন্টের কোএক্সিস্টিং ইস্কেমিক হার্ট ডিজিজ থাকে কিংবা পোস্ট এমআই থাকে, অ্যাট্রোভাস্টাটিন দিতে পারি, সেটা আমরা দিতে পারি। এটার সাথে আমাদের যদি কোনো পেশেন্টের ক্রনিক হার্ট ডিজিজ, যেহেতু ভালভুলার হার্ট ডিজিজের জন্য হয়, সেই ভালভুলার হার্ট ডিজিজের ট্রিটমেন্ট করতে পারি, ভালভুলোপ্লাস্টি কিংবা ভালভ রিপ্লেসমেন্ট, সেগুলোর দিকে আমরা করতে পারি। এটা ছাড়াও যদি কোনো পেশেন্টের করোনারি আর্টারি ডিজিজের জন্য ক্রনিক হার্ট ফেলিওর হয়, তাহলে আমরা আলটিমেটলি কনজারভেটিভ ট্রিটমেন্টের পাশাপাশি যেটা করতে পারি সেটা হচ্ছে করোনারি রিভাস্কুলারাইজেশন। যদি কোনো পেশেন্টের
ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি থাকে এবং পেশেন্টের যদি অ্যারিথমিয়া হওয়ার চান্স থাকে, বিশেষ করে অ্যারিথমিয়া অলরেডি হচ্ছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, হার্ট ফেলিওর সাথে আমরা ডিগক্সিন দিতে পারি। ডিগক্সিন ছাড়াও পেশেন্টের হার্টের রেট কমানোর জন্যে আমরা লো ডোজে বেটা ব্লকার শুরু করতে পারি এবং আস্তে আস্তে এটাকে আমরা টাইট্রেট করব। আমি আগেই বলেছি, যদি বেটা ব্লকারটা আমরা ভেরি বিগিনিং হাই ডোজে দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে, হার্ট ফেলিওরকে অ্যাগ্রাভেট করবে। তাহলে এখানে আবারও বলি যে আমরা এখানে ডায়োটিক্স দিব, এসি ইনহিবিটর অথবা এআরবি দিব, অ্যাসপিরিন দিব, লিপিড লরিং এজেন্ট দিব, কিংবা আমরা এখানে স্যাকুবেট্রল অথবা ভ্যালসার্টানের কম্বিনেশন দিব। কিন্তু আমরা এখানে করোনারি রিভাস্কুলেশনও করতে পারি। কিন্তু যদি অ্যারিথমিয়া থাকে, হার্ট রেট কমানো যায়, সেখানে আমরা লো ডোজে বেটা ব্লকার দিব। কিন্তু যদি হার্ট ফেলিওরের সাথে কোনো পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তা আমরা অবশ্যই ডিগক্সিন দিব। এই একটা জায়গায় আছে ডিগক্সিনের, আগে অনেক ব্যবহার করা হতো ডিগক্সিন, কিন্তু এখন স্টিল নাও একটা জায়গাতে ইন্ডিকেটেড, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ডিগক্সিন অনলি ফর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ হার্ট ফেলিওর, এই জায়গায় দেওয়া হয়। যদি কোনো পেশেন্টের অনেক বেশি অ্যারিথমিয়া হয়, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয়, কিন্তু তাকে আর তেমন কিছু করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে ইমপ্লেন্টেবল কার্ডিয়াক ডিভাইস আইসিডি দিতে পারি, কিন্তু এটা কস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট, সব জায়গায় এটা অ্যাভেলেবল না। পরবর্তীতে আরও কিছু রিসেন্ট অ্যাডভান্সমেন্টস আছে, হার্ট ট্রান্সপ্লান্টেশন আর ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইস। আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম, আমাদের স্যাররা হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট করবার জন্য 3টা ডি এভাবে আমাদেরকে শিখিয়েছিলেন। 3D হচ্ছে, এক নম্বর হচ্ছে ডায়োটিক্স, ডায়ালেটরস, আর একটা হচ্ছে ডিগক্সিন। বেশ কিছুদিন আগেও আমাদের হার্ট ফেলিওরের ম্যানেজমেন্টকে ডিগক্সিনকে খুব বেশি ব্যবহার করা হতো। পরবর্তীতে ডিগক্সিনের ব্যবহার কমিয়ে শুধুমাত্র অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কাজে হার্ট ফেলিওরের সাথে থাকলে ব্যবহার করা হয়। এইখানে ডায়ালেটরস বলতে আমরা সাধারণত এসি ইনহিবিটর এআরবিকে বোঝানো হয়েছে, আর একটা হচ্ছে ডায়োটিক্স বলতে এখানে লুপ ডায়োটিক্সকে বোঝানো হয়েছিল আর কি। মোটামুটি অল অ্যাবাউট হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর একটা বিগেস্ট চ্যাপ্টার। আমি আমাদের এমবিবিএস লেভেলে যতখানি দরকার পরীক্ষার জন্য, বিশেষ করে পরীক্ষায় হসপিতে আমাদের ক্লিনিক্যাল সিনারিও থাকে, আমাদের বোর্ড ভাইভাতে স্যাররা হার্ট ফেলিওর জিজ্ঞেস করে, বিশেষ করে আমাদের এক্সরে থাকে, বোর্ডে এক্সরে থাকে, এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যখন ইসিজি থেকে জিজ্ঞেস করা হয় তার কমপ্লিকেশন হিসাবে কী আসতে পারে, হার্ট ফেলিওর, তখন সেটাকে পরীক্ষায় জিজ্ঞেস করে। এখন এই হার্ট ফেলিওরে কী ধরনের কমপ্লিকেশন হয় সেটা একটু মাথার মধ্যে আমাদের রাখতে হবে। প্রথমে রেনাল ফেলিওর হয়। রেনাল ফেলিওর, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই, ক্রনিক হার্ট ফেলিওরে একটা অবস্থা তৈরি হয়, সেটার নাম হচ্ছে কার্ডিয়াক ক্যাকেক্সিয়া। পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ কার্ডিয়াক অ্যাকেক্সিয়া। যখন কোনো পেশেন্টের ক্রনিক হার্ট ফেলিওর হয়, আমরা জানি কার্ডিয়াক আউটপুট তখন কমে যায়, তখন মেজর ভাইটাল অর্গানগুলিতে পারফিউশন মেনটেন করবার জন্যে তখন ওই স্কেলিটাল মাসেল থেকে ব্লাড ফ্লো তখন এই মেজর অর্গানগুলিতে চলে যায়। স্কেলিটাল মাসেলে যখন পেশেন্টের এই ব্লাড ফ্লোগুলো কমে যায়, তখন সেই মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে এবং অ্যাট্রোফি হয়ে পড়ে, ওয়াস্টিং হয়ে যেতে থাকে। তখন পেশেন্ট হয়ে যাবে ক্যাকেকটিক, তখন এটার নাম হয়ে যায় কার্ডিয়াক ক্যাকেক্সিয়া। কার্ডিয়াক ক্যাকেক্সিয়া খুবই ইম্পর্টেন্ট টার্ম। এটা ক্রনিক হার্ট ফেলিওরে পেশেন্টদের হয় ডিউ টু ইনএডুকেট ব্লাড সাপ্লাই টু দ্য স্কেলিটাল মাসেল। এখন এই পেশেন্টের জন্যে আমাদের কি ধরনের প্রবলেম হয় ক্রনিক ট্রিটমেন্ট পারপাস এবং হার্ট ফেলিওরের কার্ডিয়াক আউটপুট কমার জন্য? এক নম্বর হচ্ছে গিয়ে ইউরিমিয়া, রেনাল ফেলিওর। রেনাল ফেলিওর হয় কেন? কারণ পারফিউশন কমে যায় কিডনিতে, তো ব্লাড সাপ্লাই কমে যায়, ক্রিয়েটিনিন বাড়তে থাকে। দ্বিতীয়ত পেশেন্টের এখানে হাইপার ক্যালিমিয়া হইতে পারে, হাইপোক্যালিমিয়া হইতে পারে, হাইপোনেট্রিমিয়া হইতে পারে। হাইপোনেট্রিমিয়ার এবং হাইপোক্যালিমিয়া সবচেয়ে কমন, কারণ এখানে আমরা সবচেয়ে বেশি ফোর্স ডায়োটিস ফ্লুসামাইড ব্যবহার করে থাকি, এটা একটা কমন। হাইপার ক্যালিমিয়া কেন হয়? এক নম্বর অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, পটাশিয়াম স্পেয়ারিং ড্রাগ যখন আমরা দেই। দ্বিতীয়ত কারণে স্পাইনোল্যাকটোন যখন দেই সেটা হলো পটাশিয়াম স্পেয়ার করে। আরেকটা হলো এসি ইনহিবিটর অথবা এআরবি যখন দেই, সেই ক্ষেত্রেও আমাদের কি হতে পারে যে পটাশিয়াম স্পেয়ার করে রাখে এবং হাইপার ক্যালিমিয়া হতে পারে। 4 নম্বর পেশেন্টের ডিবিটি হইতে পারে। আমরা জানি হার্ট ফেলিওর পেশেন্টগুলো অনেকক্ষণ ধরে ইমোবাইল থাকে, সেই ধরনের পেশেন্টগুলো কিন্তু ডিবিটি হয়ে এবং তার কমপ্লিকেশন হওয়ার চান্স খুব বেড়ে যায়। আমরা এই মোটামুটি কমপ্লিকেশন অফ হার্ট ফেলিওরের ম্যানেজমেন্টের কমপ্লিকেশন এবং হার্ট ফেলিওরের নিজস্ব কমপ্লিকেশন আমরা এখানে জানতে পারলাম। কিছু অ্যারিথমিয়া হয়,
সেই অ্যারিথমিয়া হার্ট ফেলিওর জন্য হয় আমরা জানতে পারি, এবং এতে করে সিস্টেমিক অ্যাম্বলিজম হওয়ার একটা চান্সও থেকে যায়। সো দিস ইজ অল অ্যাবাউট ইন ব্রিফ হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। আশা করি তোমরা বাসায় পড়াশোনা করবে, পড়াশোনা করলে নিজেরা বুঝতে পারবে এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। সবাইকে ধন্যবাদ।